আসসালামু আলাইকুম। আমি শামী সুলতানা, সহকারী অধ্যাপক, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, যে যেখানে আছো নিরাপদে আছো। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি আবারও তোমাদের অনলাইন ক্লাস নিতে হাজির হয়েছি। আজ আমি পড়াবো জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ের শ্বসন থেকে। আমরা শ্বসনের দুই রকম প্রকারভেদ দেখেছি, সবাত শ্বসন এবং অবাত শ্বসন। সবাত শ্বসনের ধাপগুলো আমরা ইতোমধ্যেই শেষ করেছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো অবাত শ্বসন বা অ্যানারোবিক রেসপিরেশন। অবাত কথাটি থেকে অর্থাৎ বোঝা যাচ্ছে যে এটা বাতাসের অনুপস্থিতিতে ঘটে, অর্থাৎ এই শ্বসন প্রক্রিয়ায় কোনো মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না। তাহলে আমরা অবাত শ্বসন বলতে কি বুঝি? যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতেই সম্পন্ন হয় তাকে অবাত শ্বসন বলে। অবাত শ্বসন প্রক্রিয়াতে দুইটি ধাপ এখানে দেখা যায়। প্রথমটা হচ্ছে গ্লাইকোলাইসিস এবং দ্বিতীয়টি হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অসম্পন্ন জারণ। গ্লাইকোলাইসিস এটি সবাত শ্বসনের গ্লাইকোলাইসিসেরই অনুরূপ, অর্থাৎ এই ক্ষেত্রে এক অণু গ্লুকোজ ভেঙে দুই অণু পাইরুভিক অ্যাসিড, দুই অণু NADH+H এবং দুই অণু ATP উৎপন্ন হয়। এবং এই অবাত শ্বসনের ক্ষেত্রে এই উৎপন্ন পাইরুভিক অ্যাসিড এর দ্বিতীয় ধাপে এই পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণরূপে জারিত হয়ে ইথাইল অ্যালকোহল বা ইথানল, কার্বন ডাইঅক্সাইড এবং 20 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক অণু গ্লুকোজ এনজাইমের বিক্রিয়ায় ইথানল উৎপন্ন করছে, দুই অণু কার্বন ডাইঅক্সাইড এবং 20 কিলোক্যালোরি এনার্জি। তো আমরা গ্লাইকোলাইসিস যেহেতু আগেই দেখে ফেলেছি, তাহলে আমরা দেখব এই পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। এই অবাত শ্বসনের দ্বিতীয় পর্যায়ে পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণভাবে জারিত হয়ে ইথানল ও কার্বন ডাইঅক্সাইড অথবা শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড এবং কিছু শক্তি উৎপন্ন করে। তো যে ক্ষেত্রে দেখা যায় যে পাইরুভিক অ্যাসিড থেকে ইথানল উৎপন্ন হয়, এখানে দেখা যায় যে এই অ্যালকোহলিক ফার্মেন্টেশন ঘটে তথা ইথানল সৃষ্টি হয়। এটি প্রধানত দুইটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে পাইরুভিক অ্যাসিড এটি হচ্ছে NADH এবং প্রথম ধাপে হচ্ছে কার্বক্সিলেজ এনজাইমের প্রভাবে এই পাইরুভিক অ্যাসিড থেকে এক অণু কার্বন ডাই অক্সাইড মুক্ত হয় এবং এটি অ্যাসিটালডিহাইড সৃষ্টি করে। এবং দ্বিতীয় ধাপে এই অ্যাসিটালডিহাইড NADH+H হতে দুটো হাইড্রোজেন অণু গ্রহণ করে ইথানল বা ইথাইল অ্যালকোহল সৃষ্টি করে এবং NAD মুক্ত হয়ে যায় এবং এখানে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ এনজাইম সহায়তা করে। এই ধরনের অবাত শ্বসন সাধারণত ইস্ট এবং কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায়। এবং এই সম্পূর্ণ অবাত শ্বসনের ফলে এক অণু গ্লুকোজ ভেঙে দুই অণু ইথাইল অ্যালকোহল বা ইথানল, দুই অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এবং অবাত শ্বসনের গ্লাইকোলাইসিসে যে NADH+H উৎপন্ন হয়েছিল, এই ক্ষেত্রে এই NADH+H থেকে দুটো হাইড্রোজেন খরচ হয়ে যায়। কাজেই অবাত শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় জমানো দুটি ATP শক্তির একমাত্র উৎস, অর্থাৎ NADH+H এর শক্তিটা এখানে খরচ হয়ে যাচ্ছে। এবং এই প্রক্রিয়ায় ATP হতে শেষ পর্যন্ত দুটো ATP থেকে
20 কিলো ক্যালোরি শক্তি ইথানল ও ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। এই ল্যাকটিক অ্যাসিড এবং ইথানল এরা টক্সিক পদার্থ বিধায় এই প্রক্রিয়াকে ফার্মেন্টেশনও বলা হয়। আমরা পরবর্তীতে ফার্মেন্টেশন নিয়েও একটু কথা বলবো। তার আগে আমরা আরেকটু দেখব যে ল্যাকটিক অ্যাসিডটা কিভাবে সৃষ্টি হয়। এই উৎপন্ন পাইরুভিক অ্যাসিড এটা ল্যাকটিক ডিহাইড্রোজেনেজ এনজাইমের কার্যকারিতায় NADH প্লাস H থেকে দুটো হাইড্রোজেন গ্রহণ করে এটি পাইরুভিক অ্যাসিড থেকে সরাসরি ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয় এবং ল্যাকটিক অ্যাসিড সৃষ্টিকালে কোনো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় না। উদাহরণ হিসাবে এখানে দেখা যায় যে কিছু ব্যাকটেরিয়া এবং প্রাণীতে এই প্রক্রিয়া ঘটে এবং সাধারণত প্রাণীর পেশিতে এটি বেশি ঘটতে দেখা যায় এবং এই ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে এটা দেখা যায় যে এখানেও 20 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় এবং অবাধ শ্বসন প্রক্রিয়া অধিকাংশ আনুবীক্ষণিক জীবেরই শক্তি উৎপাদনের একমাত্র প্রক্রিয়া এবং এই ক্ষেত্রেও দেখা যায় যে অবাধ শ্বসন থেকে 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। তো আমরা দেখলাম যে অবাধ শ্বসনে কি করে পাইরুভিক অ্যাসিড থেকে একটা প্রক্রিয়াতে অর্থাৎ কিছু জীব নিম্ন শ্রেণীর জীব তারা ইথানল উৎপন্ন করে এবং কিছু সরাসরি ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। আমরা সাধারণত জানি অবাধ শ্বসন প্রক্রিয়াটা কোষের অভ্যন্তরে সংঘটিত হয়, বিভিন্ন এনজাইমের সাহায্যে বিক্রিয়া ঘটে। আর ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া এটিও হচ্ছে এনজাইমের প্রক্রিয়ায় ঘটে। এটি সাধারণত কোষের বাইরে ঘটে এবং এখানে শুধুমাত্র জাইমেজ এনজাইমের উপস্থিতিতে এখানে দেখা যায় যে গ্লুকোজ অসম্পূর্ণভাবে জারিত হয়ে ইথানল বা ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি করে এবং অল্প পরিমাণে শক্তি উৎপন্ন করে। তো এই ফার্মেন্টেশন এবং হলো অবাধ শ্বসন প্রক্রিয়া, দুটো প্রক্রিয়া থেকেই অল্প কিছু তাপ শক্তি উৎপন্ন হয়। তো এই যে প্রকৃতির অবাধ শোষণ বা ফার্মেন্টেশন এই দুইটা প্রক্রিয়াকে কাজে লাগিয়ে বিভিন্ন শিল্প বিভিন্নভাবে গড়ে উঠেছে এবং তাদের প্রক্রিয়াকে কাজে লাগিয়ে সেই শিল্প বিভিন্ন পদার্থ উৎপন্ন করে থাকে। এবার আমরা আলোচনা করব এমনই কিছু শিল্পের কথা যারা এই অবাধ শোষণ এবং ফার্মেন্টেশন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন জিনিস উৎপাদন করে থাকে। প্রথমেই বলা যায় বেকারি শিল্পের কথা। বেকারি শিল্পে আমরা জানি সাধারণত বিভিন্ন ধরনের বিস্কিট আইটেম বা পাউরুটি তৈরি হয়। এই ক্ষেত্রে দেখা যায় যে চিনি, ময়দা এবং চিনির সাথে ইস্ট মিশিয়ে এটিকে ফার্মেন্টেশন করা হয়, ফলে এটি ফুলে ফাঁপা হয় এবং এটিকে রেখে দিলে দেখা যায় যে এর ভেতরে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং অ্যালকোহল উৎপন্ন হয়। অ্যালকোহলটা যেহেতু উদ্বায়ী পদার্থ সুতরাং সেটি উড়ে বাতাসে চলে যায়, আর কার্বন ডাই অক্সাইডটা এই ময়দা এবং চিনির মিশ্রণের খামিরের মধ্যে কার্বন ডাই অক্সাইড সৃষ্টি করে সেটিকে ফুলে ফাঁপিয়ে পাউরুটি তৈরি করতে সহায়তা করে। এছাড়া দেখা যায় যে মদ্য শিল্পে বিভিন্ন ধরনের মদ প্রস্তুতিতেও এই ফার্মেন্টেশন প্রক্রিয়াকে কাজে লাগানো হয়। যেমন আঙ্গুর থেকে ওয়াইন তৈরি করা হয়, অ্যাপেল থেকে বিভিন্ন সিডার উৎপন্ন করা হয় এই ইস্টের গাজন প্রক্রিয়া তথা ফার্মেন্টেশন প্রক্রিয়ায়। এছাড়া অ্যালকোহল প্রস্তুতিতে এটা দেখা যায় যে কার্বোহাইড্রেট বা থেকে ইথানল বা ইথাইল অ্যালকোহল প্রস্তুত। এটি দেখা যায় যে চিনি শিল্পের ক্ষেত্রে এখানে মোলালেস অর্থাৎ চিটাগুড় যেটাকে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় সেখান থেকে ইথাইল অ্যালকোহল তৈরি হয়। আমাদের দেশের বিভিন্ন চিনি শিল্পগুলো সেই প্রক্রিয়ার মাধ্যমে সেখান থেকে অ্যালকোহল প্রস্তুত করে থাকে। এছাড়া আছে বিভিন্ন দুধ শিল্প। দুধ শিল্পে আমরা জানি দুধটা
বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া যেমন স্ট্রেপ্টোকক্কাস, ল্যাক্টোব্যাসিলাস, এই সমস্ত ব্যাকটেরিয়া দুধকে একটা নির্দিষ্ট অর্থাৎ 37 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা জমাট বেঁধে দই তৈরি করে। এছাড়া পনির এবং বাটার প্রস্তুতিতেও এই প্রক্রিয়া কাজে লাগানো হয়। আয়ুর্বেদিক ওষুধ শিল্প বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ওষুধ তৈরি করতে এখানে চিটাগুড় এই বিভিন্ন ড্রাগ অর্থাৎ ওষুধের সাথে মিশিয়ে সেটিকে বদ্ধ পাত্রে বা অনেক সময় মাটির নিচেও পুঁতে রাখা হয় বেশ কিছু সময়ের জন্য। এখানে সেখানে থেকে অ্যালকোহল তৈরি হয় এবং এভাবে আয়ুর্বেদিক ওষুধ শিল্পে এই প্রক্রিয়া ব্যবহৃত হয়। চা ও কফি প্রক্রিয়াজাতকরণ, এটা চা ও কফির যে সবুজ পাতা বা সবুজিয়ে সেটাকে তামাবর্ণ বা তাম্রবর্ণে রূপান্তরিত করতে হলে ফার্মেন্টেশন ঘটাতে হয়। এছাড়া মাংস ও মাছ শিল্পেও এই বিভিন্ন ধরনের ইস্ট বা অন্যান্য ছত্রাক, ব্যাকটেরিয়া এগুলো ব্যবহার করে বিভিন্নভাবে এই মৎস্য এবং মাংস শিল্পে ব্যবহার করা হয়। ভিটামিন তৈরিতে ভিটামিন থায়ামিন এবং রিবোফ্লাভিন দুটো অতি পরিচিত ভিটামিন, যেটা হচ্ছে ভিটামিন বি ও B2 নামে পরিচিত। এই দুই ভিটামিন তৈরিতেও এই ইস্ট ব্যবহার করা হয়। এছাড়া ভিনেগার উৎপাদন, ভিনেগার তৈরিতেও এই প্রক্রিয়া কাজে লাগানো হয়। এছাড়া কোমল পানীয় শিল্প, বিভিন্ন ধরনের কোমল পানীয় শিল্পে সেখানে মূলত সাইট্রিক অ্যাসিডটা থাকে, সেই সাইট্রিক অ্যাসিডও এখানে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন করা হয়। তো শিক্ষার্থীরা, আমরা আজকে অবাত শ্বসন সম্পর্কে আলোচনা করলাম এবং তার বিভিন্ন শিল্পে এই প্রক্রিয়ার ব্যবহারটাও দেখলাম। তো শিক্ষার্থীরা, তোমাদের এই পুরো ক্লাসগুলো থেকে শ্বসন বা সালোক সংশ্লেষণ থেকে এখন তোমরা কিছু বিষয় নিজেরাই তৈরি করতে পারবে, যেমন শ্বসন ও সালোক সংশ্লেষণের মধ্যে পার্থক্য, অবাত শ্বসন সবাত শ্বসনের মধ্যে পার্থক্য, অবাত শ্বসন এবং ফার্মেন্টেশনের মধ্যে পার্থক্য। এগুলো তোমরা আশা করি তোমরা গুছিয়ে এগুলো ছক আকারে তৈরি করতে পারবে। তো তোমাদের জন্য আরেকটু নিজেরা পড়ে নেবে, এই চ্যাপ্টারে একটু বাকি অংশ রয়ে গেল, সেটা হলো শ্বসনের গুরুত্ব। এটা আশা করি তোমরা নিজেরা দেখে নিলেই পারবে। তো এই সাথে সাথে শিক্ষার্থী, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের দ্বাদশ প্রাক নির্বাচনী সিলেবাস আমার অংশটুকু আমি শেষ করছি। তো এর পরবর্তীতে আমরা পরবর্তী সিলেবাস সম্পর্কে পরবর্তী অংশে আমরা যাব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো এবং বাসায় নিজেরাই প্র্যাকটিস করো, একটু নিজেরাই সচেতন হও, নিজেরাই বারবার করে প্র্যাকটিস করো। কারণ এই মহামারীর সময়ে আমরা অনেক সীমাবদ্ধতার মধ্যে আছি। আর তোমরা সবাই ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।